দর্শক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আমাদের নিয়মিত অনুষ্ঠান খোঁজ খবর, আমাদের চ্যানেলের নিয়মিত আলোচনা অনুষ্ঠান। সবসময় আপনারা জানেন যে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিরা, রাজনীতি বিশ্লেষক, সাংবাদিক, কলামিস্ট এবং যখন যে সেক্টরে যারা পারদর্শী তাদেরকে নিয়ে আমরা এই আয়োজনটি করার চেষ্টা করি। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং আইনাঙ্গনের খুবই এক্সপার্ট মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনাদের অলরেডি শঙ্করদা আপনাদের জায়গা আপনারা দিয়েছেন এবং তিনি ওই জায়গা নিয়ে নিয়েছেন। জনাব শঙ্কর মৈত্র আমাদের সিনিয়র সাংবাদিক, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শঙ্করদা, অনেক ঘটনা, ধন্যবাদ। আমাদের দেশে প্রতিনিয়ত ঘটনা ঘটছে। আমি অবশ্য শুরুতেই, এর আগেও আমাদের দিনের দ্বিতীয় সরাসরি সম্প্রচার এটা, আমি আবারও শোক জানাচ্ছি এবং মিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত 16 জন অগ্নিকাণ্ডে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের প্রত্যেকের নিহতের আত্মার এবং তাদের শান্তি কামনা করে তাদের জন্য আরো যেন ক্ষয়ক্ষতি না বাড়ে সেই প্রত্যাশা নিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেটা বলছিলাম যে আমাদের দেশের রাজনীতি এখন এমন একটা রাজনীতি, দেশের রাজনীতি আর দেশের মধ্যে নেই। দেশে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এক এক সময় এক একজনের, মানে প্রতিটা রাজনীতির সাথে দেশের ভেতরে যে স্টেক হোল্ডাররা, তাদের এক একজনের কথা এক এক সময় বোম হয়ে ফোটে, এক একজনের একটা গরম করে তুলে সরকারের ভেতর বাইরে দুই দিকে। আবার আমাদের রাজনীতি দেশের বাইরে ছড়িয়েছে। গত 1 মাসের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দীর্ঘ সময় দেশের বাইরে কাটাচ্ছেন। আবার পাশাপাশি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেহেতু ইন্ডিয়ায়, সে কারণে ইন্ডিয়া অনেক সময় আমাদের দেশের রাজনীতির একটা আলোচনার টপিক হয়ে ওঠে। আপনি জানেন যে আমরা এর মধ্যেই গত 3-4 দিন ধরে খুব লাগাতার সারা দেশে টক অফ দ্য কান্ট্রি সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমান বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট, আবার জুলাই সনদ সই হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে উপদেষ্টাদের এক্সিট, মানে আলাপের পর আলাপ দেশের মধ্যে চলছে আর চলছে। আমরা প্রথমে একটু আপনার দিকে নজর দিতে চাই। আপনি এর আগেও প্রধান উপদেষ্টা আমেরিকা ট্যুর নিয়ে আপনার মতামত আমাদের দর্শকদের জানিয়েছেন। উনি কেমন করে যেন যে এই ট্যুরগুলোতে রিসেন্টলি যাচ্ছেন, ট্যুরগুলো আলোচিত হওয়ার চেয়ে কিভাবে যেন বিতর্কিত হয়ে যাচ্ছে। আমি এবারে ইটালি ট্যুর আপনার চোখে কেমন? প্রয়োজনীয়তা, অপ্রয়োজনীয়তা, বিতর্ক, বিবিসি নিউজ করেছে, কেন এত আলাপ আলোচনা এই ট্যুর নিয়ে? শঙ্কর মৈত্র, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুরুতেই আজকে মিরপুরের যে দুঃখজনক ঘটনাটা ঘটলো, অগ্নিকাণ্ডে 16 জন মানুষের মৃত্যু, এটা আসলে খুবই কষ্টদায়ক। এবং আমাদের এখানে এটা এমনই স্বাভাবিক হয়ে যাচ্ছে, মৃত্যুগুলা আগুনে পুড়ে, এটা বছরের পর বছরই এমন ঘটনা ঘটছে। আজকে আবার এই দুঃখজনক ঘটনা ঘটলো। যাক, এটা আসলে শোক প্রকাশ করা ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। আপনি যেটা বলছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিদেশ সফর গিয়েছেন এবং এবার গিয়েছেন তিনি ইতালিতে। আপনি জানেন কিছুদিন আগে সেপ্টেম্বরে। সরি দাদা, ফাঁকে একটা প্রশ্ন করে রাখি, এটা আমরা ভুলে যাব বলে, কারণ অনেক কমেন্ট আসে, তো খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমরা সামনে যেহেতু সাবজেক্টে আলাপ করবো, প্রশ্নটা করে রেখে আমি দর্শক আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আপনারাও যেহেতু অনেকেই কমেন্ট করছেন। জুবাইর আব্দুল বাতেন ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছেন। জামাতের তাহের বলেছেন ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের ভয়েস রেকর্ড আছে। প্রশ্ন হচ্ছে, রীতিমতো ব্ল্যাকমেল করার বক্তব্য, জামাতের হয়ে উপদেষ্টাদের ভয়েস কারা কিভাবে রেকর্ড করেছে তার তদন্ত হওয়া দরকার। আপনার মাথায় একটু গেঁথে রাখার জন্য সরি দাদা, ইন্টারফেয়ার করলাম আপনার প্রসঙ্গে। হ্যাঁ, আমরা পর্যায়ক্রমে আসবো, তবে শুরুতেই যে প্রসঙ্গটা যে আমাদের প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে। আসলে আমাদের প্রধান উপদেষ্টা, ওনার দীর্ঘ জীবনের অসতিপর বয়স ওনার, এবং ওনার দীর্ঘ জীবনের বেশিরভাগ সময় উনি বিদেশে কাটিয়েছেন। এবারই বোধহয় বাংলাদেশের বিশেষ মুহূর্তে বিশেষ দায়িত্ব, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশে কিছুটা সময় থাকছেন। তারপরেও গত 14 মাসে তিনি 14 বার বিদেশ সফরে গিয়েছেন। এবং এবার যে বিদেশ সফরটা ইতালিতে, এটা নিয়ে আসলে নানা প্রশ্ন উঠছে। সামাজিক যেমন মাধ্যমে যেমন প্রশ্ন উঠছে, তেমন দেখলাম যে বিবিসি বাংলাতেও এই নিয়ে একটা রিপোর্ট করেছে। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে ওনার এই সফরের মানে বাংলাদেশ কি পাবে। এই যে উনি দলবল নিয়ে যাচ্ছেন, রাষ্ট্রের টাকা খরচ করে তিনি যাচ্ছেন হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা প্রোগ্রামে, জাতিসংঘের যে এই সংস্থাটা, এটার একটা সম্মেলনে তিনি গেছেন। একটা বিষয় দেখেন, উনি যখন এখানে, এদের কাজটা হচ্ছে মানে খাদ্য নিরাপত্তা বা এইসব বিষয় নিয়ে এগুলো আলোচনা হয়। উনি যখন এই ইতালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে গেলেন, ঠিক একই সময়ে আমাদের দেশে আমেরিকা থেকে গম আনার জন্য একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং গত
এবং এটা ব্যাংকিং সেক্টরে এলসিও খোলা হয়েছে যে 2,20,000 টন গম আনা হচ্ছে আমেরিকা থেকে। বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকা থেকে গম আনা হবে। প্রতি টন গমে অন্য বাজার থেকে, আমাদের যে অন্যান্য বাজার আছে যেখান থেকে গম আনা হয়, সেখান থেকে 33 ডলার বেশি দাম দিয়ে। চিন্তা করা যায়, দেশের আমাদের জন্য গম আনা হবে, সেটা আমেরিকা থেকে, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির আওতায়। এটা বাধ্যতামূলক, অনেকটা বাধ্যতামূলক ভাবে এই চুক্তিটা, যদিও এই চুক্তির অনেক কিছু প্রকাশ করা হয় নাই। প্রতি টনে 33 ডলার করে বাড়তি দিয়ে গম আনা হচ্ছে। আমি বলতেছি যে উনি একদিকে সেই ইতালি সফরে যাচ্ছেন, খাদ্য নিরাপত্তা এবং যে ফাও, ফুড এন্ড এগ্রিকালচার, ইউএন এর যে সংগঠনটা, এটার সম্মেলনে, ঠিক একই সময়ে যেখানে আমাদের খাদ্য নিরাপত্তার কথা বলা হচ্ছে, একই সময়ে তিনি 33 ডলার পার টনে বেশি দিয়ে গম আনতেছেন। তো আসলে এখানে বোঝা যাচ্ছে না যে কে কি করছেন। একদিকে প্রধান উপদেষ্টা বারবার বিদেশ সফর নিয়ে নানা প্রশ্ন। কিছুদিন আগে জাতিসংঘে তিনি বিশাল টিম নিয়ে গেলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ উনার বিশাল এক টিম নিয়ে জাতিসংঘ সফর করে আসলেন। এটা নিয়েও প্রশ্ন উঠেছিল। আজকে আবার ইতালিতে, এবং ইতালিতে দেখেন এই সম্মেলনটাতে পৃথিবীর যেসব দেশ এটার সদস্য, তারা তাদের মানে সচিব লেভেল অথবা মন্ত্রী লেভেল, এই লেভেলের কর্মকর্তারাই পাঠায়। খুব কম দেশেই এবং রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধানরা এখানে আসলে যান না। আমি এই সম্মেলনে যা দেখলাম যে সম্ভবত ব্রাজিলের প্রেসিডেন্ট এসেছেন, আর কারো সাথে দেখা করতে বা আসতে দেখি নাই। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ইতালি গেলেন, সেখানে কিন্তু ইটালির রাষ্ট্রের যে প্রতিনিধি যারা আছেন, সেখানকার যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, তাদের সঙ্গে কিন্তু কোনো বৈঠক হয় নাই, কোনো আলোচনা হয় নাই। দেখলাম মিডিয়াতে তিনি রোমের একজন মেয়রের সঙ্গে বৈঠক করছেন, এবং মেয়রের এটা নিয়েও নানা প্রশ্ন উঠেছে যে ওনার মেয়রের সঙ্গে যে প্রটোকলে যায় কিনা, এবং ওনার যে বসার যে অ্যারেঞ্জমেন্ট, উনি গিয়ে দেখা করেছেন। হ্যাঁ, তো এইটা নিয়ে দেখলাম সোশ্যাল মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, এবং আমিও এটা নিয়ে খুবই আসলে আমার কাছে লজ্জাই লাগলো যে আমার দেশের সরকার প্রধান আরেকটা দেশে গিয়ে এই দেশের মেয়রের কার্যালয়ে গিয়ে দেখা করবেন, এবং মেয়র বসে আছেন একটা সিঙ্গেল চেয়ারে, আর উনি একটা ডাবল চেয়ারে সাথে আরেকজনকে সাথে নিয়ে বসেছেন। এগুলো আমার মনে হয় যে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে পড়ে না। তো এটা আসলে জবাবদিহিতা। দেখলাম টিআইবি একটা প্রশ্ন তুলেছে এই বিষয় নিয়ে, যে প্রধান উপদেষ্টার এই সফরে যাওয়া এবং এর রাষ্ট্রের খরচপাতি নিয়ে। এই প্রশ্ন তোলা পর্যন্তই আসলে ষাট। এই প্রশ্নের জবাব কিন্তু কেউ দিবে না এবং দেয় না। হ্যাঁ, টিআইবি তো আমেরিকা ট্যুর নিয়েও প্রশ্ন তুলেছে, সেটা আবার ওনার প্রেস সচিব সাহেব একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা প্রশ্ন তোলা পর্যন্ত আর কেউ তো জবাব চায় না। রাষ্ট্রের কে জবাব চাইবে? যারা জবাব চাইতে পারতো, যেমন ধরেন বিচার বিভাগ জবাব চাইতে পারতো। আমাদের বিচার বিভাগ, আদালতের এই হাইকোর্টের এই ক্ষমতা আছে যে নির্বাহী বিভাগ যদি রাষ্ট্রের কোনো অনিয়ম বা রাষ্ট্র পরিচালনা কোনো ব্যত্যয় ঘটান, তাহলে আদালতে জবাব চাইতে পারতো। কিন্তু এখন তো আসলে সবই ইনএক্টিভ, কেউ জবাব চায়ও না, আর উনারাও জবাব দিতে বাধ্য না, এমন একটা ভাব নিয়ে আসলে তারা চলছেন দুনিয়া। জি দাদা, আসলে এই প্রেক্ষাপটে একটু বলি যে উনি যে গেলেন, ওনার 16 তারিখ নাকি আসার কথা। এখনো আমরা ঠিক ওইখানে খুব দেখছি না যে 17 তারিখে জুলাই সনদ সাইন হবে। ওনার এই সরকারে দেখেন অন্যতম একটা বড় কাজ, তাদের সঙ্গে যারা আছে তাদের তো ইন্ডেমনিটি দরকার। আমরা যা বুঝি, ইন্ডেমনিটির জন্য এই জুলাই সনদকে কি প্রক্রিয়া, আর কত টাকা খরচ করে সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে, পারলে সংবিধানের ঊর্ধ্বে রাখা যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এইটা রেখে উনি গেলেন হচ্ছে এই ইটালি সফরে, আসবেন, এসে জাস্ট আনুষ্ঠানিকতা সই করবেন। তবে দেশের ভেতরে তো অলরেডি দেখা যাচ্ছে যে কিছু এই জুলাই সনদ নিয়ে আবারও এখনো যে একেবারে খুব একটা উৎসব মুখর, কি দেখলাম 500 লোক জাতীয় সঙ্গীত গাবে, 500 শিক্ষার্থী, এইসব আয়োজন চলছে, কিন্তু কিছুটা ধোঁয়াশা তো এখনো রয়ে গেছে। এই জুলাই সনদ নিয়ে আসলে কি হচ্ছে? মানে এটা কি কোনো একটা হাতিয়ার, রাজনৈতিক কৌশল, নাকি আসলে জাতির জন্য মঙ্গলজনক কিছু একটা দিয়ে যাচ্ছে এই সরকার? না, জুলাই সনদ আসলে শেষ পর্যন্ত কি হবে সেটা জন্য আমাদের 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই জুলাই সনদ গত 1 বছর ধরে, মানে এই ইন্টারিম সরকার ক্ষমতা নেওয়ার পর যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন, এবং এই বিভিন্ন কমিশন গঠন করে বিভিন্ন রাজনৈতিক দল, অন্তত 30টা রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা একটা সনদ চূড়ান্ত করেছেন। এবং আমরা যতটুকু জানলাম যে এই সনদ হচ্ছে 84টা সুপারিশ তারা করেছেন,
এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। এবং আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হলেন হচ্ছে ডক্টর আলী রিয়াজ। যাই হোক, এই জুলাই সনদ যেসব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে চূড়ান্ত করেছেন, এখন প্রশ্ন যেখানে সে ঠেকছে যে এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে। বাস্তবায়ন নিয়েই তো আসলে ঝামেলাটা, দ্বিধাদ্বন্দ্বটা বাস্তবায়ন নিয়ে। যেমন এখানে যে মেইন যে অংশীদার যাদেরকে বলা হচ্ছে, যদিও 30টা রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করেছেন, কিন্তু মূলত 3টা অংশকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে বিএনপি, দ্বিতীয় জামায়াত ইসলামী, আর তৃতীয় হচ্ছে নবগঠিত কিংস পার্টি এনসিপি। এই 3 দলের গুরুত্বকেই, 3 দলের মতামতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই 3 দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান হচ্ছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে একমত, তারাও চান, এবং তারা তাদের সঙ্গে আলোচনা করে, দফায় দফায় আলোচনা করেই তো 84টা সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। কিন্তু বিএনপির অবস্থান হচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে, যে গণভোটের মাধ্যমে, এটাও তারা একমত হয়েছেন। এখন গণভোট কবে হবে এটা নিয়ে হচ্ছে জটিলতা। বিএনপির অবস্থান স্পষ্ট যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে, একই দিন গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে। কিন্তু এর বিপরীত অবস্থানে হচ্ছে জামায়াত ইসলামী। তাদের কথা হচ্ছে যে না, জুলাই সনদের জন্য আগে গণভোট হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। আর এনসিপিও জামাতের সঙ্গে সুর মিলিয়েছে, তারাও বলেছে যে না, গণভোট আগে হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। এখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং তারা কয়েকবার বিভিন্ন এক্সপার্টের সঙ্গে কথা বলেছেন যে এই সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে। যেমন একটা মত ছিল যেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা, প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে, প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, তো সর্বশেষ যেটা সিদ্ধান্ত মিডিয়াতে আসছে এবং যেসব আলোচনায় আসছে যে হ্যাঁ, জুলাই সনদ সব দল স্বাক্ষর করবে। আজকের সব রাজনৈতিক দলের সঙ্গে চূড়ান্ত জুলাই সনদের অংশটা পাঠানোর কথা, এবং পাঠিয়েছেন কিনা আমরা নিশ্চিত না। আর 17 তারিখ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেশ করে সব রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। যে আমার ধারণা এটা এই ধরনের, যে 84টা সুপারিশ, এই সুপারিশটার মধ্যে তারা স্বাক্ষর করবে যে আমরা এর সঙ্গে একমত। কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে এটা কিন্তু বলা হয় নাই, এবং এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পারে নাই যে এটা বাস্তবায়ন কিভাবে হবে। এটা কি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে নাকি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে, এই ব্যাপারে যেহেতু একমত হয় না, এই কারণে 17 তারিখ, যেটা আগে 15 তারিখ হওয়ার কথা ছিল, প্রধান উপদেষ্টা ইতালি সফরের কারণে এটা 17 তারিখ পেছানো হয়েছে। 17 তারিখ তারা সবাই মিলে স্বাক্ষর করবেন প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আমরা এই জুলাই সনদের সঙ্গে একমত। কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে এটা কিন্তু বলা হবে না, বা এটা বলা হয়ও নাই। এখন স্বাক্ষর করে রাখলেন, কিন্তু বাস্তবায়ন কি হবে সেটা যদি ঐক্যমত না হয়, তাহলে জুলাই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা, পরবর্তী সরকার কি করবে, এটা তো আসলে একটা অনিশ্চিতের মধ্যেই ঝুলে রইল। পূর্ণিয়া, একটা ইন্টারেস্টিং জিনিস আমার অনেকে প্রশ্ন তুলেছেন যে তারা কি অলরেডি, যদি গণভোট হয় তাহলে তারা কি অলরেডি নির্ধারণ করে দিচ্ছেন যে এটা হ্যাঁ জয়যুক্ত হবে? মানে ব্যাপারটা কিন্তু এরকম যে গণভোটটা আয়োজন করাই হচ্ছে, হ্যাঁ পাস করে যাবে, তারা নিশ্চিত ধরে নিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হবে, কিন্তু হ্যাঁ তো নাও হতে পারে। হ্যাঁ, মানে এটা জাস্ট তাহলে কি ফর্মালিটি যে আমরা একটা দিব, হ্যাঁ কে পাস করায় নিয়ে আসবো, সামরিক শাসকরা যেটা করেছে। সেটাই অতীতে যে সামরিক শাসনদের আমলে জেনারেল এরশাদ, এর আগে জেনারেল জিয়াউর রহমান সময়ে যে গণভোট হলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 90% বেশি ভোট হা ভোট হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তো এবারও বলা হচ্ছে যে জনগণের সম্মতি নিয়ে 30টা রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা জুলাই সনদ চূড়ান্ত করলেন। কিন্তু এটা বাস্তবায়ন হওয়ার জন্য যে গণভোটের কথা, এখন তো যদিও বলা হচ্ছে যে গণভোট কিভাবে হবে এটা নিয়ে কনফিউজড। তো গণভোটে তারা ধরেই নিয়েছেন যে এটা হা হবে, এবং দেখা যাচ্ছে একটা কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, এটা সোশ্যাল মাধ্যমে দেখলাম আসলে, উনি কোন এক বক্তৃতায় বলছেন যে হা যাতে জয়যুক্ত হয় এই জন্য নানা পদক্ষেপ নেওয়ার জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তো এটা তো আসলে ভোট আর কিভাবে হবে, যেখানে নিশ্চিতই ধরে নেওয়া হচ্ছে যেখানে হা ভোট জয়যুক্ত হবে। হ্যাঁ, আর গণভোট আসলে গণভোটের হা ভোটই সবসময় জয়যুক্ত হয়, কারণ গণভোটের এটা আসলে ম্যাঙ্গো পাবলিকের ভোট আর কি। দাদা আমি একটু 3টা কমেন্ট একটু পড়ে নেই, দর্শকরা কমেন্ট যেহেতু করছেন তারা নিশ্চয়ই আমাদের চোখে পড়ার জন্য। আনিসুর রহমান কমেন্ট করেছেন, পূর্ণিয়া ভাই মঞ্জুরুল আলম পান্নার মুক্তির ব্যাপারে কোনো আলোচনা করেন না,
ইউনূস তো পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন মোহাম্মদ জসিম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হাসিনা সরকার বারবার দরকার। এরপর একজন কমেন্ট করেছেন তিনি সবশেষ বলছেন। আর দুটো কমেন্ট আমাদের বিভিন্ন ইমোজিন দিয়ে কেউ কেউ করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এই এরকম নানান বিষয় আমাদের আলোচনায় আছে বিভিন্ন যে এখনো বহু কমেন্ট করেছেন। দাদা মজুমদার বলেন, আচ্ছা বদিউল্লাহ মজুমদার, ওনার নামটা একটু চেঞ্জ করে বলছে, আমরা বেঙ্গলতে গেলাম না। এবার দাদা আমি একটা গণভোট সম্পর্কে আমার একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে পরবর্তী টপিকটায় যাই। আমি ক্লাস 1-এ পড়ি 81-এ, ক্লাস 2-তে পড়ি 82-তে। আমার প্রাইমারি স্কুল আমার বাড়ির সামনের দিকে। আপনি আমার বাড়ির সামনে দিয়ে অনেকদিন গেছেন, সুনামগঞ্জ আমার প্রাণের জেলা, নেত্রকোনা আমার পিতৃভূমি হলেও মোহনগঞ্জ দিয়ে গেছেন। মোহনগঞ্জে আমার বাড়ির ঠিক উল্টো দিকে প্রাইমারি স্কুল। তো ক্লাস 1-2-তে গণভোট হচ্ছিল। আমার মনে আছে যে বিকেল 5টা বেজে গেছে, ভোট শেষ হয় 5টায়, কিন্তু পর্যাপ্ত ভোট দিতে যায় নাই। সেই সময়ই পাবলিক ভোট দিতে যায় নাই। তো আমার স্কুলের টিচাররা এরকম ভোটের বান্ডেল নিয়ে বসে আছে, নিজেরা আর কুলাইতে পারছে না। তো কাছাকাছি যে স্টুডেন্টরা ছিল তার মধ্যে আমিও এক অভাগা, আমাকে ডেকে নিয়ে গিয়ে জীবনের প্রথম ভোট আমি হাতে বোধহয় শখানেক ভোট দিয়েছিলাম, স্যাররা দেওয়া হয়েছিল। এই হলো গণভোটের আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স। তো এবার আমি যে প্রসঙ্গে দিতে চাই, সেন্সিটিভ আমাদের কাছে, কারণ আমরা সাংবাদিকতায় সমসাময়িক সময় যাদের কাছ থেকে আমরা শিখেছি, একেবারে গোলাম সারোয়ার থেকে শুরু করে বিভুরঞ্জন চক্রবর্তী, প্রত্যেকটা মানুষ আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা খুব সাবধানে লিখবো, সাবধানে বলবো। আমাদের সেনাবাহিনী নিয়ে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে। দেখেন, একদিকে আমার কাছে মনে হয়েছে, আমি ভুল করে থাকলে তা বলবেন, যে এরকম গভর্নমেন্ট চাচ্ছে যে এটা করব, আবার কিছুটা মনে হয় তাদেরকে একটু ম্যানেজ করেও রাখবো, মানে ম্যানেজ করে রাখার জন্য একটা সাব জেল খুলবো এরকম, আবার এদেরকে ধরবো। আবার ধরাটার মধ্যে অনেক প্রশ্ন আছে। পুরো বিষয়টিতে আপনার পর্যালোচনা আশা করছি শঙ্কর মৈত্র। যে ট্রাইব্যুনালের যেসব সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, এই বিষয়টা নিয়ে তো বলছেন। জি জি সেটা আসলে তো খুবই সেন্সিটিভ বিষয় হচ্ছে এই কারণে যে সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনী এবং আমাদের সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে শ্রদ্ধা এবং সবচেয়ে শক্তিশালী বাহিনী। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযুক্তটা 25 জন সাবেক এবং কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হচ্ছে যে 2-3টা মামলার অভিযোগপত্রে আনা হয়েছে যে তারা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা আমলে নিয়ে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা সদর দপ্তর থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে যে সেনাবাহিনী তারা সুষ্ঠু ও ন্যায় বিচারের জন্য যা করার তা করবে, এবং যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে তারা হেফাজতে নিয়েছেন। সম্ভবত 15 জনের কথা বলা হয়েছে, 15 জনের মধ্যে হেফাজতে রয়েছেন কর্মরত। আর অবসরপ্রাপ্ত যারা অবসরে চলে গেছেন তাদের বিরুদ্ধে তারা বলছে যে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিবে, অর্থাৎ সিভিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে বা আদালত তাকে গ্রেপ্তার করবে। এর মধ্যেই জানেন যে গতকাল বোধহয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যান্টনমেন্টের ভেতরে একটি ভবনকে সাবজেল ঘোষণা করেছেন। হ্যাঁ, কিন্তু এই সাবজেল ঘোষণা করে এখানে আসলে কি করবেন এটা কিন্তু এখনো কেউ বলেন নাই, সেনাবাহিনীও বলে নাই, আদালতও বলে নাই, কেউ বলে না। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সাবজেল ঘোষণা করছে। মানুষ বা আমরা ধারণা করছি যে এই সাবজেলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালীন সময়ে রাখা হবে। এখন এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে। তারা বলছেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের প্রচলিত ট্রাইব্যুনালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে, এই আইন অনুযায়ী তাদেরকে আদালতে আনতে হবে, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে, আদালতে আনতে হবে, এবং আদালতে আনার পর আদালত সিদ্ধান্ত নিবে এই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে বা তাদের সম্পর্কে কি ব্যবস্থা নিবে। যেমন আদালত তাদেরকে জেলে পাঠাতে পারে, আদালত জামিন দেওয়ার এখতিয়ার আছে, আদালত তাদের জামিনও দিয়ে দিতে পারে, আদালতের এই ক্ষমতা তো রয়েছে। এখন এই তাদেরকে জেলে রাখা হবে কিনা এই প্রশ্ন এখন জাতির সামনে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। টিআইবি যে বিবৃতিটা আজকে দিয়েছে, টিআইবি বলছে যে আমাদের যে সংবিধান আছে, সংবিধানের 27 অনুচ্ছেদে কিন্তু বলা আছে যে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আইনের দৃষ্টিতে সমান, যে অপরাধ করবে তাকে
সেই অপরাধের বিচার প্রচলিত আইনেই হতে হবে। টিআইবি বলছে যে এই যে সেনা কর্ম উপদেষ্টাদের কল রেকর্ড কে ফাঁস করলো? জামাত কি তাহলে ব্ল্যাকমেল করলো? কিন্তু প্রচলিত আইনে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদেরকে কেন তাদের কেবি যদি আকবরই বলেছে যে সাবজেল ঘোষণার বিষয়টি সাবজেলে যে তাদের রাখা হবে এটা কিন্তু এখনো বলা হয় নাই। সেটাই, মানে এই ধোঁয়াশা গতকাল থেকে ওঠার পরে হ্যাঁ, এটা মানে ধারণা আমরা একটা বক্তব্য পাইনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাইনি। একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার কথা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এবং এইগুলা অবশ্যই বিচার্য বিষয় এবং বিচার হতে হবে। বিচারে মানুষ একজন দোষী প্রমাণিত হতে পারে, নির্দোষ প্রমাণিত হতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে যে খুনের অপরাধ যে অভিযোগ আনা হয়েছে, সেনা কর্মকর্তা বলেই যে তারা রেহাই পেয়ে যাবে, এটা তো ঠিক না এবং এটা হতে পারে না। কারণ এই দেশে অপরাধ করলে এই দেশের তো প্রেসিডেন্টেরও বিচার হয়েছে, এই দেশের প্রধানমন্ত্রীর বিচার হয়েছে, প্রধানমন্ত্রীও জেলে যেতে হয়েছে, মন্ত্রীরা এখন জেলে আছেন, সাবেক এমপিরা জেলে আছেন। সেনা কর্মকর্তারা তো রাষ্ট্রেরই কর্মচারী, তাদের জন্য যদিও এখন প্রশ্ন থাকবে যে সেনা বাহিনী চলে পৃথক আইনে, আর্মি অ্যাক্টে, 1952 সালে আর্মি অ্যাক্টে, তাদের এই বিচার কি আর্মি অ্যাক্টে হবে না কি হবে, এটা হলো অন্য প্রশ্ন। এগুলো রাষ্ট্র প্রশ্ন তুলতে পারে, কোনো নাগরিক বা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশ্ন তুলতে পারে, কিন্তু প্রশ্ন তোলার আগ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তারা অভিযুক্ত হন, তাহলে একজন মন্ত্রী বা এমপি কে যেভাবে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে, আমি মনে করি এই সেনা কর্মকর্তাদেরও কারাগারে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ ইতিমধ্যে সেনা কর্মকর্তা কারাগারে রয়েছেন। একজন মেজর জেনারেল কে কিন্তু এয়ারপোর্ট থেকে পুলিশ গ্রেপ্তার করে, মেজর জেনারেল সম্ভবত জিয়াউল আহসান, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে কিন্তু তাকে আনা হয়েছে এবং তিনি কারাগারে আছেন। এই কাজেই এই ক্ষেত্রে আইন সবার জন্য এবং কি বলে যে আইনের প্রয়োগ সর্বক্ষেত্রে সমান হোক, এটাই হচ্ছে আমাদের নাগরিক হিসেবে প্রত্যাশা, এবং টিআইবিও এই প্রত্যাশাই রেখেছে। এখন আগামী 22 তারিখের মধ্যে যেহেতু আদালত বলেছেন তাদেরকে আদালতে হাজির করার বিষয়ে জানাতে, এবং ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এখন দেখা যাক তাদেরকে কি করা হয়। তাদেরকে যদি আদালতে হাজির করে, কোন প্রক্রিয়া হাজির করে, এটা তো হাজির না করা পর্যন্ত বলা যাবে না। ঠিক একইভাবে যে সাবজেল ঘোষণা করা হয়েছে, এই সাবজেলে অ্যাকচুয়ালি কারা থাকবেন, এই সেনা কর্মকর্তাদের জন্য করা হয়েছে কিনা, এটা তো তাদের না রাখা পর্যন্ত বলা যাবে না। তবে আমরা চাই ন্যায় বিচার হোক, ন্যায় বিচার হতে হবে, যে অপরাধী তার বিচার হতে হবে, যে নির্দোষ তাকে মুক্তি দিতে হবে। ন্যায় বিচার সবার ক্ষেত্রে সমান, তিনি সেনাবাহিনী হন, পুলিশই হন, এমপি হন, মন্ত্রী হন আর সাধারণ নাগরিক হন। আইনের সভ্যতা হলো এটাই যে ন্যায় বিচার, এবং ন্যায় বিচার এবং সংবিধানে আমাদের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান পূর্ণিয়া। আমি একটা বেসিক প্রশ্ন করি, তার আগে বলি যে আরো কয়েকজন দর্শক বিভিন্ন রকম কমেন্ট করছে, অসংখ্য কমেন্ট, সেগুলো আমরা সবগুলা পড়তে পারছি না। তার মধ্যে কেউ কেউ বলছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, যুবক প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য, কোনো নির্বাচন দিতে দেবো না। কেউ কেউ আবার জয় বাংলা বলছেন, একজন বলছেন আওয়ামী লীগের দালাল সাংবাদিক, নানান রকম মন্তব্য আসছে। তারপর আপনার জামাতের কর্মীরা বিএনপির রাজনীতি নিয়ে হাসাহাসি করে, বিএনপি ক্ষমতায় যাওয়ার লোভে যেভাবে নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিতেছে, এর ফলে জনগণ এই দল থেকে মুখ ফিরিয়ে নিবে, এরকম নানান টাইপের পাঁচমিশালি মন্তব্য আছে। আমার একটা খুব সরল প্রশ্ন আপনার কাছে, এই যে বর্তমান যে সরকার এসছেন, এই সরকার কি শুধু 24 জুলাই আগস্টে যেসব হত্যা এবং জেলে দেওয়া, এগুলোর বিচারের ম্যান্ডেট নিয়ে এবং শুধু গুমের বিচারের ম্যান্ডেট নিয়ে দেশে আর কোনো অপরাধ ঘটেনি, ক্রস ফায়ার ঘটেনি, অপারেশন ক্লিন হার্টের নামে হার্ট অ্যাটাক হয়নি, এর আগে গুম হয়নি, ইলিয়াস আলী গুম হননি, চৌধুরী আলম গুম হননি, শুধু কি জুলাই আগস্টের এই সেনা কর্মকর্তা? আমরা অবশ্যই বিচার চাই, আয়নাঘর বা ডিজিএফআই নিয়ে পাবলিক পারসেপশন মোটেও ভালো না, আমরা অন্যায়ের বিচার চাই, কিন্তু শুধু কি এইটুকের ম্যান্ডেট সরকারের যে এটারই উদ্যোগ, আর কিছু না? না, এটা তো এই সরকার তার অবস্থান স্পষ্টই করেছে। তারা বাংলাদেশকে কাউন্ট করতেছে হলো 2024 সালের 5 আগস্ট থেকে, এবং এই সরকার 8 আগস্ট সম্ভবত দায়িত্ব নিয়েছে, এবং 8 আগস্ট থেকে তারা শুধু বিচার করতেছে হলো বিগত আওয়ামী লীগ সরকারের যে আমলটা, অর্থাৎ আওয়ামী লীগের 3 টার্ম, 2008 না 9 আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, এরপর থেকে যেসব ঘটনাগুলা ঘটলো বা যেসব ঘটনাগুলা ঘটেছে দেশে, তারা এই বিচারগুলা করার জন্য বারবার বলতেছেন, এবং তারা আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ কর্মকাণ্ডের বিচার। কিন্তু এর আগে যে দেশে যেসব অপরাধ হয়েছে,
দেশে আরো কত কিছু করছে, এগুলোর বিচার তারা করবে না। আর আওয়ামী লীগ আমলের যে এই যে আপনি যে আরো যে গুম খুনের কথা বললেন, এগুলো তো আসলে আওয়ামী লীগ আমলের ঘটনাই তো। তো তারা এই বিচারগুলোর জন্যই তো অগ্রাধিকার দিচ্ছেন। অপারেশন ক্লিন হার্ট তো আওয়ামী লীগের আমলের না, তারও আগে। অপারেশন ক্লিন হার্ট বিএনপির আমলে, কিন্তু তখন সেই বিষয়টা তো তারা মানে ধর্তব্যে আনতেছে না। এবং অপারেশন ক্লিন হার্টের পরেও কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এখন এই সরকার আমরা যা দেখতেছি এবং যা আছে যে আসলে আওয়ামী লীগ আমলের যে সব ঘটনাগুলো করছে, তারা শুধু আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ আমলের কর্মকাণ্ডের বিচার করার জন্য তারা দায়িত্ব নিয়েছেন। কিন্তু ম্যান্ডেট বলতে যে কোনো অভ্যুত্থানেই তারা এই বিষয়ে তারা দায়িত্ব নিয়েছেন। এর বাইরে তো আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এবং এর বাইরে যে দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সবকিছু তো থমকে আছে। তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থান, জুলাইয়ের বিচার, এই আওয়ামী লীগ ঠেকাও বিচার, এইসব নিয়েই তো আসলে ব্যস্ত। কিন্তু দেশের যে অপরাপর যেসব সমস্যা দেখেন, প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। এবং গত 2 দিন ধরে ঢাকা শহরের অবস্থা দেখেন, ওই যে শিক্ষকরা, এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে তারা এখনো তারা করেছে, এখনো তারা অবস্থান নির্যাতন চালানো হলো। এটা খুবই দুঃখজনক ঘটনা। তারা এখনো অবস্থানের মধ্যে আছে, তারা আন্দোলন continue করছে। সেটাই সেটাই। জি। হ্যাঁ, শুনিয়া। আমি একজন দর্শক আমাদের এখানে তিনি গেস্ট ছিলেন, সাংবাদিক মঞ্জুর আলম পান্না, এবং তার প্রচুর ফলোয়ার ছিল। তিনি কথা বলতেন, সত্য, স্বাধীনতা, ঈশ্বরের পক্ষে কথা বলতেন। মঞ্জুর আলম পান্না ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেই মঞ্চ ৭১ থেকে গ্রেফতার হয়েছিলেন। মঞ্চ ৭১ থেকে আরো গ্রেফতার হয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সচিব আবুল শহীদ খান সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। এবং বারবারই তিনি জানতে চাচ্ছেন যে কোনো আপডেট আছে কিনা। আমার কাছে সবশেষ আপডেট আপনাদেরকে এর আগেও বলেছি যে দর্শকের উদ্দেশ্যে বলছি যে গত ২৯ তারিখে জজ কোর্টে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। এখন উচ্চ আদালতের অপেক্ষা। আমাদের সবারই শেষ ভরসা বাংলাদেশের উচ্চ আদালত। উচ্চ আদালত কি করে সেখানে সুবিচার প্রত্যাশা করা হবে, এবং উচ্চ আদালত থেকে ও জামিন পেলে পরে বাংলাদেশে এখন অসংখ্য উদাহরণ আছে যে উচ্চ আদালত থেকে মানুষ জামিন পেয়েছে। একজন সাধারণ কোনো ঘটনায় রাজনৈতিক কোনো রং লাগানো থাকলে জামিন পেয়ে বের হলে পরে জেল গেট থেকে আবার ভিন্ন কোনো এক ভুতুরে মামলা আসছে, সেটা গ্রেফতার হচ্ছে। আমি জানি না, সে আশঙ্কা মাথায় রাখতে চাই না। উচ্চ আদালত যেহেতু বন্ধ আছে, আমি দর্শকের উদ্দেশ্যে আবার বলছি, নিশ্চয়ই বন্ধের পরে। আরেকটা কমেন্ট আছে সম্মানিত অতিথির কাছে সবিনয় জানতে চাই, আপনি যেহেতু সংবিধান ও আইনের কথা বলতেছেন, আইনের কথা বলতেছেন, ডক্টর ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধী থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা শপথ নেয়া কি আইনে বৈধ? দাদা, এইটুকু একটা মন্তব্য করে আমরা পরবর্তী প্রসঙ্গে চলে আসলে যেতে চাই। আমি বাস্তবিক অবস্থা এবং সার্বিক অবস্থায় অনেক কিছুই বলা যাবে না, অনেক মন্তব্য করা যাবে না। হ্যাঁ, তবে সবকিছুই মধ্যে আমি শুধু বলতে চাই যে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে চলছে। প্রশ্ন তুললে অনেক প্রশ্নই তোলা যায়, কিন্তু অনেক প্রশ্নের জবাব এখন দেওয়া যাবে না। এবং আপনি নিশ্চয়ই, যেহেতু ওই যে মঞ্জুরুল আলম পান্নার কথাটা প্রসঙ্গ তুললেন, পান্নাদের বিরুদ্ধে অভিযোগটা কি, তাদের বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে, কোন ধারায় মামলা দেওয়া হয়েছে, এটা আমি যতটুকু শুনেছি যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এখানে আমার আরেকজন ঘনিষ্ঠ ছিলেন প্রফেসর কার্জন, শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা ইউনিভার্সিটির আইনের টিচার। তাকেও একই দিন অ্যারেস্ট করা হয়েছে এবং তাকেও জেলে রাখা হয়েছে সন্ত্রাস দমন আইনে। এখন আপনি নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে সন্ত্রাস দমন আইন নিয়ে সম্ভবত আন্তর্জাতিকভাবে মানবাধিকার কোন সংগঠন একটা রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশে সন্ত্রাস দমন আইনের অপব্যবহার হচ্ছে, এবং গত বছরখানেক ধরে এটার অপব্যবহার মারাত্মকভাবে বেড়েছে। তো যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জুলাই অভ্যুত্থান হলো, 5 আগস্ট বিপ্লব হলো, এর পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে বৈষম্য কতটুকু দূর হয়েছে। আমরা কি কথা বলতে পারছি কিনা, মানুষ কথা বলতে পারছে কিনা, এই নানা প্রশ্ন রয়েছে। পান্না কোন অপরাধে তাকে জেলে রাখা হয়েছে, কার্জন কোন অপরাধে জেলে, আসলে এটা বলার মতো কোনো প্রশ্ন করার মতোই নেই। প্রশ্ন করলেই এখন নানাবিধ ঝামেলার মধ্যে পড়তে হবে। যার ফলে ডক্টর ইউনূস সাহেব সাজাপ্রাপ্ত কিনা, আমার সম্মানিত দর্শক, আপনার সম্মানিত দর্শক যে প্রশ্ন তুলেছেন, আসলে উনি নিজেই বিষয়টা অনুধাবন করুন এবং নিজেই একটু খোঁজ খবর নিন। এটাই ওনার প্রতি এখন অনুরোধ, এর বাইরে আর বলা যাচ্ছে না কিচ্ছু।
থ্যাংক ইউ দাদা। আমি পরবর্তীতে সঙ্গে যাচ্ছি, তার আগে আবারও বলি, আবুল কালাম নামে রানু মিয়া উনি করেছেন শেখ হাসিনা সরকার আসবেই। তারপর আবুল কালাম নামে আমাদের একজন ফলোয়ার, তিনি বলছেন শেখ হাসিনার বিচার করতে হবে। এরপর দুই ধরনের বক্তব্যই আসছে। সেনাবাহিনীকে টার্গেট করলো কেন, জেলখানায় যে স্বৈর শাসনের দোসররা আছে তাদের বিচার তো আগে করা উচিত। প্রাণের ভয়ে অনেক অফিসার হয়তো অর্ডার পালন করতে বাধ্য হয়েছে, পারলে হাসিনাকে নিয়ে এসে বিচার করুক। দেন আরেকজন দর্শক, তিনি হচ্ছেন রানু মিয়া, জয় বাংলা লিখেছেন জামাত প্রসঙ্গে। আমরা ওই প্রসঙ্গটা এখন যাব, জামাতের কাছে কি এমন প্রমাণ আছে যে উপদেষ্টাদের ইয়ে করা যায়। অসংখ্য কমেন্ট আসছে, আমরা উত্তর যাবো। আমি এবার আলোচনা করতে চাই জামাত ইসলামের নায়েবে আমির আবু তাহের, তিনি এবার বোম পাঠিয়েছেন। তিনি বলছেন যে উপদেষ্টাদের 5 জনের কল রেকর্ড ওনার কাছে আছে, ওনাদের কাছে আছে, এবং উপদেষ্টারা পার্সিয়ালিটি করছেন। কোন একটা রাজনৈতিক দল, আমরা ধরে নিয়েছি বিএনপির কথা বলেছে, বিএনপির দিকে পৃষ্ঠপোষকতা করছে বা তাদের বিএনপির পক্ষ নিচ্ছে। এবং তিনি বলছেন যে এরকম যদি করে তাহলে এখন ওয়ার্নিং দিচ্ছেন, আমরা কিন্তু কল রেকর্ড ফ্লাশ করে দিব। এর আগে জানেন যে এনসিপি তারা বলেছে যে উপদেষ্টারা এক্সিট খুঁজছে, এক্সিট খুঁজতে গিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ব্যালেন্স করছে, কাছাকাছি জামাত এবং এনসিপির আলাপ আলোচনা। ওই যে একজন দর্শক প্রশ্ন তুলেছেন, জামাত ওই যে ঘরের কথা পরে জানলো কেমনে, জামাত এই কল রেকর্ড পাইলো কেমনে উপদেষ্টাদের, এই সার্বিক বিষয়ে আপনার পর্যালোচনা আশা করছি। এই পর্যালোচনা দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ দিকে যেতে চাই। জনাব শঙ্কর মৈত্র। ধন্যবাদ। জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবু তাহের, উনি আসলে সম্প্রতি বেশ কিছু ঘটনা নিয়ে খুবই আলোচিত। বিশেষ করে আপনি জানেন উনিও জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সফর সঙ্গী ছিলেন, এবং আমেরিকাতে উনি সেখানেও তিনি কিছু বক্তব্য রেখেছেন যেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ভারতের দখল নিয়ে, এইসব নিয়ে। আর কয়েকদিন ইদানিং সম্প্রতি তিনি যে বক্তব্য রেখেছেন যে তাদের কাছে কয়েকজন উপদেষ্টার কল রেকর্ড আছে, এবং তারা জানতে পেরেছেন যে অন্তত 5 জন উপদেষ্টা কোনো একটি রাজনৈতিক দলকে জেতানোর জন্য, ভোটে জেতানোর জন্য নানা প্রক্রিয়া করছেন এবং নানা ষড়যন্ত্র করছেন, এবং এই ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য প্রমাণ ওনার কাছে আছে। আমি বিশ্বাস করি ডক্টর আবু তাহের একজন সিনিয়র নেতা, জামাতের অত্যন্ত প্রভাবশালী নেতা, উনি মিথ্যা বলবেন না, উনি অসত্য বলবেন না। নিশ্চয়ই উনার কাছে এমন তথ্য প্রমাণ আছে। তো আমার একজন নাগরিক হিসাবে, একজন এই দেশের একজন ভোটার হিসাবে আমার দাবি যে যদি উনার কাছে এমন কোনো তথ্য থাকে, তাহলে উনি এটা এইভাবে মানে রাগ ঢাক না করে যে আমার কাছে আছে আমি প্রকাশ করে দিব, এটা না বলে, এই ধরনের হুমকি না দিয়ে ওনার উচিত এটা প্রকাশ করে দেয়া। কারণ মানুষ সত্য জানতে চায়, এবং সত্য জানার জন্যই কিন্তু আমরা রাজনীতিবিদদের শরণাপন্ন হই। তা আবু তাহের সাহেব যদি এটা বলেন, আমি আবারও বলছি যে নিশ্চয়ই ওনার কাছে আছে, এবং কি কল রেকর্ড আছে, কারা কাদের সাথে এই উপদেষ্টারা কথা বলছেন কোন একটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে, এটা ওনার প্রকাশ করা উচিত। এবং আপনি যে আরেকটা বিষয় বললেন যে এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা, বোধহয় সমন্বয়ক, এবং এনসিপির যে কি আহ্বায়ক না সভাপতি যে নাহিদ ইসলাম, হ্যাঁ, উনি তো কয়েকদিন আগে বললেন যে উপদেষ্টারা এক্সিট পয়েন্ট খুঁজতেছেন, তারা কিভাবে এক্সিট নিবেন এটা খুঁজতেছেন, এবং এর প্রেক্ষাপটে কয়েকজন উপদেষ্টা আবার এটার জবাবও দিয়েছেন। যেমন একজন উপদেষ্টা, সম্ভবত সৈয়দ রেজওয়ান হাসান, বলছেন যে নাহিদকে স্পষ্ট করতে হবে কারা এক্সিট নিতে চাচ্ছে, কোন উপদেষ্টা নিতে চাচ্ছে। আবার ডক্টর আসিম নজরুল বলছেন যে ওনারা এক্সিট নিতে চান না, দেশের রাজনৈতিক কার্যক্রমের থেকে তারা এক্সিট নিতে চান। আবার আরেকজন উপদেষ্টা, মুরব্বী উপদেষ্টা, রেলের উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও বলছেন যে ওনার ছেলে মেয়েরা দেশে আছেন, ওনারা কেন এক্সিট নেবেন। আসলে কে কেন কিভাবে কথা বলেন এগুলা বোঝার কোনো উপায় নাই। একদল বলতেছেন তাদের মধ্যেই একজন বলতেছেন তারা এক্সিট নেওয়ার জন্য পাগল হয়ে আছেন, আরেক দল বলতেছেন তারা এক্সিট নিতে চাচ্ছেন না বা এক্সিট নিবেন না। ঠিক একইভাবে জামায়াতের নায়েবে আমির যে কথা বলেছেন যে উপদেষ্টাদের কল রেকর্ড ওনার কাছে আছে, আরো তথ্য প্রমাণ আছে, তো উনি এটা প্রকাশ করে দিন। প্রকাশ করলেই তো আমরা স্পষ্ট হয়ে যাই, এবং আমরা ওনাকে সাধুবাদ জানাবো যে উনি একজন কি বলে মানে সঠিক এবং সত্যবাদী রাজনীতিবিদ। এটা তো তা যদি না করেন তাহলে এটা তো এক ধরনের ব্ল্যাকমেলিং এর শিকার হবে মানুষ। আমি যদি আপনাকে বলি যে মিস্টার পূর্ণিয়া আপনার কিন্তু অমুক জিনিস আছে, আমি আপনাকে এটা না দিলে আমি ফাঁস করে দিব, এটা তো এক ধরনের আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা যায়। যে 5 উপদেষ্টা
কোন 5 উপদেষ্টার এমন কি তথ্য ওনার কাছে আছে যে উনি যেটা প্রকাশ করার জন্য হুমকি দিয়েছেন, যদি ওনারা না থামেন তাহলে উনি এটা প্রকাশ করে দিবেন। আমি এটা অত্যন্ত একদিকে বলবো এটা দুঃখজনক যে এইভাবে তথ্য প্রমাণ থাকার পরেও প্রকাশ না করাটা দুঃখজনক। আর আরেকটা হচ্ছে যে উনি প্রকাশ করবেন, এটাই জাতির এবং আমাদের প্রত্যাশা। অন্তত জামাতের নায়েবে আমিরের কাছে আমরা এই দাবিটা করতেই পারি। পূর্ণিয়া। জি দাদা, ধন্যবাদ। আমি অবশ্যই আমাদের দর্শকদের কয়েকটা কমেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, আমরা এই কমেন্ট গুলো একটু নিতে চাই যদি, এবং এর উপরে আপনি যদি মনে করেন আপনার বিশ্লেষণ থাকতে পারে আরো 2-4 মিনিট, সেটা হচ্ছে সব শেষটা থেকেই শুরু করি। সৌরভ সৌরভ মুন্সি তিনি তিনি বলছেন, আচ্ছা তার আগে আছে গণ অধিকারের রাশেদ খান বলেছে 5 উপদেষ্টার কথা, পাঁচজন রাজনৈতিক ব্যালেন্স করছে, সেটা রাশেদ খান বলেছিল। তারপরে সৌরভ মুন্সি তিনি আবার বলছেন যে আওয়ামী লীগের অতিরিক্ত চাটকারী তার ভারে 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 ভরে গিয়েছিল। তারপর এই বিষয়ে অনেকগুলো মন্তব্য করেছেন যথেষ্ট এই সরকারের বর্তমান অবস্থায়। একজন বলছেন সেনাপ্রধান খুব বুদ্ধিমত্তার সঙ্গে চলছেন, তাকে না ঘাটানো উচিত। একজন বলছেন 1 লাখ যুবক প্রস্তুত আছে, কোনো অবস্থাতেই প্রয়োজনে শহীদ হবেন, কিন্তু নির্বাচন করতে দেওয়া হবে না। অসংখ্য কমেন্ট আজকের আপনার এই বিশ্লেষণে দর্শকরা নিশ্চয়ই চোখ রেখেছেন। দাদা আপনার এই ক্ষেত্রে আমি যদি শেষ একজন দর্শকের যে মন্তব্য যে 1 লাখ যুবক প্রস্তুত, নির্বাচন হতে দেওয়া যাবে না, এটার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং নির্বাচন হতে হবে, নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া এই দেশের মুক্তি নেই, নির্বাচন ছাড়া গণতন্ত্র আসবে না। কাজেই যে কোনোভাবে না, যে কোনো প্রক্রিয়ায় না, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন হতে হবে। এই নির্বাচন হওয়ার জন্য আমার মনে হয় দেশের প্রতিটা মানুষের সহযোগিতা দরকার, দেশের প্রতিটা রাজনৈতিক দলের সহযোগিতা দরকার। সেটা কি এখানে যেন সেটা কি অংশগ্রহণ, সেটা যদি বলি আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ ছাড়া, সোজা যদি প্রশ্ন অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন হোক। যারা অপরাধ করেছে, অতীতে যারা অপরাধ করেছে, আমরা মনে করি আওয়ামী লীগ সহ নির্বাচন হওয়া উচিত, কারণ এছাড়া নির্বাচন বাংলাদেশে আমি গ্রহণযোগ্য আমি শুধু রাজনৈতিক দলের কথা বলবো না। আমার কথা হচ্ছে যারা অপরাধ করবে তার বিচার হবে, যে অপরাধ করবে না তার বিচার হবে না। এবং সবার অংশগ্রহণে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই দেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া এই দেশ, এই দেশের মাটি। এই দেশের মাটিতে আজকে যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, এই দেশকে রক্ষা করতে হবে। আজকে নানা প্রশ্ন উঠেছে, আজকে আমাদের বন্দর, আমাদের সমুদ্র বন্দর নিয়ে অশনি সংকেত, আমাদের সম্পদ নিয়ে অশনি সংকেত। কেউ তো কথা বলে না, এগুলো নিয়ে কেউ কথা বলে না। না, এগুলো নিয়ে কথা বলতে হবে, কথা বলতে হবে, কারণ এই দেশটা তো আমাদের। এই দেশটা কোনো একক ব্যক্তির না, এই দেশ কোনো একক রাজনৈতিক দলের না, এই দেশ কোনো একক জাতির না। এই দেশ প্রতিটা বাংলাদেশের, প্রতিটা বাংলাদেশের মানুষের এই দেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশকে রক্ষা করতে হবে এবং এখানে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা চলছে, এবং এটা নতুন না, এক দল ক্ষমতায় আসে আরেক দলকে যে যেভাবে রাজনৈতিক ভাবে হয়রানি করে, এগুলো অবশ্যই অতীতের এগুলা বাজে নজির ছিল, বাজে নজির সৃষ্টি হয়েছে। এইগুলা থেকে অবসান না হলে এই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। চারদিকে দেখেন আমাদের শত্রু, এবং এই সুজলা সফলা শস্য শ্যামলা যে বাংলাদেশ ছিল, আজকে এই বাংলাদেশের অবস্থা কি ভয়াবহ হবে এটা কল্পনাও করা যায় না। পূর্ণিয়া, এই জন্য দরকার হচ্ছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। এই দেশের মানুষ প্রত্যেকে ভোট দিতে যাবে, ভোট দিবে। ভোটের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে সে এই দেশ শাসন করবে। প্রতি 5 বছর পর পর অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এইটা নিশ্চিত করতে হবে এই দেশের নাগরিকদের। আমি আমি একটা বিষয় শুধু আমাদের অবস্থানটা আপনার মাধ্যমে আপনি এই আলোচনায় তুলে ধরতে চাই। আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে সরকার ঘোষণা করেছে, আচ্ছা দেখ ফেব্রুয়ারি নির্বাচন, কিন্তু প্রয়োজনে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, নির্বাচনটা হোক। এবং আমরা যখন অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আওয়ামী লীগকে মিন করি, তখন অনেকে মনে করেন হ্যাঁ, পূর্ণিয়া, আপনার সম্ভবত প্রযুক্তিগত কোনো সমস্যা হয়েছে।
পূর্ণিয়া, আপনার দর্শকদের কাছ থেকে আহ, আমরা বিদায় নিয়ে নিই নাকি? দর্শক, আমরা মনে হয় অনুষ্ঠানটা আর আহ, ধারাবাহিকতা রক্ষা করতে পারছি না। আমাদের আহ, সঞ্চালক অধিগ্রহণ পূর্ণিয়া হয়তো প্রযুক্তিগত কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, এবং এই পর্যায়ে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যালো।